ভিডিও শুরুতেই আমি আপনাদের সবার কাছে মাফ চাইছি ভিডিও লেট হওয়ার জন্য। মেইন কথা হলো আমি যদি কোনো কাজ করতে যাই তখন সেই কাজটার মধ্যে চারপাশ থেকে বাধা তৈরি হয়। অলরেডি আপনারা ভিডিওর জন্য অনেকদিন অপেক্ষা করেছেন, এই জন্য আমি আর ইন্ট্রো দিয়ে ভিডিওকে লেট করব না, সরাসরি ভিডিওতে চলে যাব। আগের এপিসোডে দেখেছিলাম ইচিকো আর গাঞ্জু মিলে প্ল্যান করছিল ওরা কিভাবে রোকেয়াকে খুঁজে বের করবে, কিন্তু তারা কোনো রাস্তা খুঁজে পাচ্ছিল না। ওদের কথা শুনে হানাতারু বলেছিল রোকেয়া কোথায় আছে সে জানে। তারপর আমরা ওদের সবাইকে দেখি হানাতারু ওদের সবাইকে নিয়ে যাচ্ছিল। তখন হানাতারু ওদের ব্যাপারে সবকিছু বলে, যেমন 4 নাম্বার স্কোয়াডরা কি কাজ করে সেই সবকিছু শুনে গাঞ্জু বলে, সত্যি বলতে তোমাদের জন্য আমার অনেক খারাপ লাগছে। তখন ইচিকো হানাতারুকে থামিয়ে জিজ্ঞেস করে, তুমি কেন আমাদেরকে সাহায্য করছো? আমরা তো তোমাদের শত্রু। কোনো প্রকার প্রশ্ন ছাড়াই তুমি আমাদেরকে গাইড করতে শুরু করেছো, কিন্তু কেন? হানাতারু বলে, কুরোসাকি ইচিকো, আমি তোমার সম্পর্কে অনেক কিছু জানি। হানাতারুর মুখে ইচিকো তার নাম শুনে অনেক অবাক হয়ে যায়। হানাতারু বলে, তুমি রোকেয়াকে বাঁচিয়ে নাও। তারপর আমরা সব কমান্ডারকে দেখি ওরা সবাই একটা মিটিং এ ছিল। সেখানে একজন বর্তমানে সোল সোসাইটির সিচুয়েশন সম্পর্কে একটা রিপোর্ট দেখায়। সেই রিপোর্টে বলা হয় ইকাকো মাদারিমে 11 নাম্বার স্কোয়াডের মেম্বার, সেই সাথে ইচিরুমো আইসাসুয়া 5 নাম্বার সিটে একই স্কোয়াডের মেম্বার। ওরা দুজনে হাই র্যাঙ্ক সিট অফিসার। ওদের দুজনকে খুব খারাপ অবস্থায় পাওয়া গেছে। এই বিষয়ে এখনো ইনভেস্টিগেশন চলছে। এই রিপোর্ট অনুসারে ওরা শক্তিশালী। এখানে রোয়াকাদের কথা বলা হয়েছে, মানে ইচিকোদের কথা বলা হয়েছে, ওরা শক্তিশালী। এসব শুনে বাকি কমান্ডাররা অনেক বেশি চিন্তায় পড়ে যায়, কারণ রোয়াকারা মাত্র কিছুক্ষণের মধ্যেই তাদের সীমানায় ঢুকেছে। এই অল্প সময়ই ওরা অনেক কিছু করে ফেলেছে। সেই মানুষটা আবারও বলে, এই পর্যন্ত 3 জন রোয়াকার কথা কনফার্ম করা হয়েছে। 2 জন রোয়াকা স্কোয়াড 4কে হস্টেজ করেছিল। আমরা এই দুজনকে শনাক্ত করেছি। তাদের স্পিরিচুয়াল প্রেশার সম্পর্কে কিছু জানতে পারা যায়নি। এদিকে রেঞ্জের এই সব কিছু শুনে ইচিকোর কথা মনে পড়ে। সে বুঝতে পারে এটা অন্য কেউ না, ইচিকো। এদিকে একজন বলে, জিদানবুর ভাই জিরাবোকেও অজানা কেউ পরাজিত করে দিয়েছে। রেঞ্জি মিটিং শেষ না করে সেখান থেকে বের হয়ে যায়। হিনামুরি ওকে খুঁজে পায় না। আমরা আবার হানাতারুকে দেখি। হানাতারু বলে, রোকেয়া সিসিন্ড্রু সেলের কাছে যাওয়ার আগে স্কোয়াড 6 এর কাছে বন্দী ছিল। আমি তার কেয়ারটেকার ছিলাম। তার আশেপাশের এরিয়া পরিষ্কার করতাম আমি ওকে প্রথমে ভয় পেলেও আস্তে আস্তে তার সাথে আমার একটা ভালো সম্পর্ক তৈরি হয়। আমি বুঝতে পারি রোকেয়া অনেক ভালো মনের মানুষ। তার ভয়েস অনেক দয়ালু। আমি একদিন তাকে জিজ্ঞেস করি মানুষের দুনিয়া কেমন। সেদিন রোকেয়া বলেছিল সেখানে একটা জুস পাওয়া যায় যেটা কাগজের মধ্যে থাকে। তুমি তাকে সেটা কিভাবে খেতে হয় তা শিখিয়েছিলে। রোকেয়া তোমার ব্যাপারে সবকিছু খুলে বলেছে। সেদিন রোকেয়া বলেছিল আমার জন্য তোমার পুরো জীবন চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আমি কিছু করতে পারিনি। আমি তার সাথে মাত্র 2 মাস থেকেছিলাম। এই 2 মাসে আমি ওকে মন থেকে বিশ্বাস করতে শুরু করেছি। শুধুমাত্র আমার জন্য ও কঠিন আঘাত পেয়েছে। সবকিছু আমার জন্য হয়েছে। এসব শুনে গাঞ্জু বলে, ও তো অনেক অসাধারণ সোল টিপার ছিল। ইচিকো বলে, এই জন্যই আমি ওকে বাঁচাতে এসেছি। তারপর ইচিকো হাঁটতে শুরু করে। ইচিকো রোকেয়ার কথা মনে করছিল, সেই সাথে এটাও মনে করছিল কিভাবে রোকেয়াকে সোল সোসাইটিতে আনা হয়েছে। ইচিকো বলে, রোকেয়া আমি তোমাকে মরতে দেব না। তারপর ওরা সবাই গোপন রাস্তা দিয়ে হোয়াইট টাওয়ারের কিছুটা কাছে চলে আসে। ইচিকো সামনে যাওয়ার পর সে বাকিদেরকে পেছনে থাকতে বলে। ইচিকো বুঝতে পেরেছে কেউ একজন ওদের দিকে আসছে। আমরা দেখি এটার কেউ না, রেঞ্জি তার চশমা খুলে বলে, অনেকদিন পর দেখা হলো, আমার কথা কি তোমার মনে আছে? ইচিকো বলে, আমি ভুলতে চাই না। আবার এই রেঞ্জি, এখনো একটা সময় আছে তোমার সাথে আরো একটা চান্স নেওয়ার। রেঞ্জি বলে, আমি অবাক হচ্ছি তুমি এখনো আমার নাম মনে রেখেছো। এটা তো অনেক ভালো কথা। গাঞ্জু ওকে দেখে জিজ্ঞেস করে, এটা আবার কি? কিছুক্ষণ আগে যারা এসেছিল ওর স্পিরিট এনার্জি তাদের থেকে আলাদা। হানাতারু ভয়ে ভয়ে বলে, এটা হলো আবারাই রেঞ্জি, 6 নাম্বার স্কোয়াডের কমান্ডার শুনে গাঞ্জু ভয় পেয়ে যায়। রেঞ্জি বলে, আমি ভেবেছিলাম ক্যাপ্টেন কুচিকের অ্যাটাকে তুমি মারা গেছো। আমি জানি না তুমি কিভাবে বেঁচে গেছো। আমার মনে হচ্ছে তুমি অন্য কিছু। ওরা দুজনের দিকে এগিয়ে আসছিল। মনে হচ্ছে এখানে একটা অসাধারণ ফাইট হতে চলেছে। রেঞ্জি তার তলোয়ার বের করে আর বলে, তুমি রোকেয়ার পাওয়ারকে চুরি করেছো। আমি তোমাকে মেরে ফেলবো। তুমি যতক্ষণ বেঁচে আছো ততক্ষণ ওর পাওয়ার ও ফিরে পাবে না। ইচিকো বলে, কি? ওর পাওয়ার ফিরিয়ে নিয়ে তারপর তোমরা ওকে মেরে ফেলবে। ওদের দুজনের মধ্যে ফাইট শুরু হয়। অন্যদিকে আমরা কেনপাচিকে দেখি। কেনপাচি বুঝতে পারে ওদের ফাইট শুরু হয়েছে। এটা ফিল করে কেনপাচি খুশি হয়ে বলে, শুরু হয়ে গেছে। এখন ওর প্রতিপক্ষ আবারাই রেঞ্জি। ও তো মাত্র 3 নাম্বার সেটকে পরাজিত করেছে। এখন প্রয়োজন ওর কোনো কমান্ডারকে পরাজিত করা। করার পর ওর সাথে ফাইট করতে বেশি মজা আসবে।
ইয়াচিরো বলে, কেনি তুমি তো কারো স্পিরিচুয়াল প্রেশার সেন্স করতে পারো না, তাহলে এত দূর থেকে কিভাবে বুঝতে পারলে ওদের মাঝে ফাইট শুরু হয়েছে? কেনপাচি বলে, কারণ আমি শক্তিশালী। তারপর আমরা কিছু সোল রিপারকে দেখতে পাই, তারা রোয়াকাদের মানে ইচিকোদেরকে ধরার কথা বলছিল। ওরা সেখান থেকে চলে যাওয়ার পর আমরা দেখি ইশিদা আর ওরিহিমে সেখানে লুকিয়েছিল। ইশিদা মনে মনে বলে, সিকিউরিটি আরও বেশি টাইট হয়ে যাচ্ছে। তখনই সেই ইচিকোর স্পিরিচুয়াল প্রেশার সেন্স করতে পারে, সেই সাথে ইশিদা আরও একজনের স্পিরিচুয়াল প্রেশার ফিল করতে পারে, সেটাও বুঝতে পারে এটা আবারাই রেঞ্জি। ইশিদা মনে মনে বলে, এইবার তোমার অপোনেন্ট অনেক টাফ। তখনই সেখানে শোনো আর আয়ামে আসে। তারা ইশিদাকে জিজ্ঞেস করে, তুমি কি ঠিক আছো? তোমার কি জ্বর হয়েছে? ইশিদা ওদেরকে দেখে একটু অবাক হয় আর বলে, তোমরা চিন্তা করো না, আমি ঠিক আছি। আসলে ওরিহিমে ভাবছিল ইশিদা অসুস্থ, তাই সে ওদেরকে ডেকেছে। তারপর ওরা দুজন সেখান থেকে চলে যায়। পরে আমরা চাঁদকে দেখতে পাই। চাঁদ বলে, ইচিকোর স্পিরিচুয়াল প্রেশার জেগে উঠেছে। সেই সাথে চাঁদ রেঞ্জের স্পিরিচুয়াল প্রেশার ফিল করতে পারে। রেঞ্জের স্পিরিচুয়াল প্রেশার অনেক বেশি শক্তিশালী ছিল। চাঁদ এটা বুঝতে পেরে বলে, আমাকে জলদি সেখানে যেতে হবে। তারপর চাঁদ দৌড়ায়। এদিকে আমরা রেঞ্জি আর ইচিকোকে দেখি, ওরা ফাইট করছিল। ইচিকো চেষ্টা করছিল রেঞ্জিকে হামলা করার জন্য। গাঞ্জু বলে, তুমি শক্তিশালী হলেও একজন কমান্ডারকে পরাজিত করতে পারবে না, এখান থেকে পালাও। হানাতারু বলে, এই কেসটা অন্যরকম, ইচিকোকে ভালো করে দেখো। তখনই ইচিকো রেঞ্জিকে একটা দেয়ালের সাথে মিশিয়ে দেয়। হানাতারু বলে, ইচিকো ওভার পাওয়ার হয়ে গেছে, সে এখন একজন কমান্ডারকে পরাজিত করার মতো শক্তিশালী হয়ে যাচ্ছে। এদিকে রেঞ্জি ইচিকোকে জিজ্ঞেস করে, সে কিভাবে রোকেয়াকে বাঁচাবে? ইচিকো বলে, মানে? রেঞ্জি বলে, তুমি যদি এখন আমাকে পরাজিত করতে পারো, তারপরও আরও 11 জন কমান্ডার আছে, তারপর আবার 13 জন ক্যাপ্টেনও আছে। তুমি যদি ওদেরকে পরাজিত না করতে পারো, তাহলে তুমি কোনোভাবেই রোকেয়াকে বাঁচাতে পারবে না। এখন বলো, তুমি কি ওদের সবাইকে পরাজিত করতে পারবে? ইচিকো বলে, অবশ্যই। এখানে কতজন কমান্ডার, কতজন ক্যাপ্টেন আছে, এতে আমার কিছুই যায় আসে না। আমি সেই সবাইকে পরাজিত করব, যারা যারা আমার রাস্তায় আসবে। রেঞ্জি বলে, এত কনফিডেন্স তুমি কোথায় পাও? তোমার জানপাক্তু চেঞ্জ হয়ে গেছে বলে তোমার মধ্যে এত কনফিডেন্স? এখন তুমি এটা ভেবো না জানপাক্তুর জন্য তুমি শক্তিশালী হয়ে গেছো। তখনই রেঞ্জি ইচিকোকে দূরে সরিয়ে দেয়। তারপর রেঞ্জি তার জানপাক্তুকে রিয়েল শেপে আনে। রেঞ্জি কোনো সময় নষ্ট না করে ইচিকোর উপর হামলা করে দেয়। ইচিকো সেটা থামানোর চেষ্টা করে, কিন্তু পারে না। ইচিকো একটা বাড়ির ভিতরে গিয়ে পড়ে। আমরা দেখি ইচিকোর অবস্থা খুবই খারাপ। রেঞ্জি বলে, নিশ্চয়ই তুমি ভাবছো আমাকে একবার পরাজিত করতে পেরেছো, তাই আবারও পরাজিত করতে পারবে। তুমি কি আমার শক্তি সম্পর্কে কিছু জানো? এখন আমি তোমাকে এই ব্যাপারে ক্লিয়ার করে দেই। যখন কোনো কমান্ডারকে বাইরের দুনিয়াতে পাঠানো হয়, তখন তার শক্তি লিমিটেড থাকে, যেটা মানুষের দুনিয়াতে তেমন কোনো এফেক্ট ফেলে না। কিন্তু এখন আমার শক্তি আগের থেকে 5 গুণ বেশি। তুমি যতই শক্তিশালী হও না কেন, তুমি আমাকে পরাজিত করতে পারবে না। ইচিকো সেই বাড়ি থেকে বের হয়ে আসে আর বলে, তোমাকে ধন্যবাদ, তুমি তোমার বেস্টটা আমার উপর ট্রাই করেছো। আমার কাছে মনে হচ্ছে আমি তোমার মতো আরও 11 জনকে সামলাতে পারবো। তারপর এতে আমার কিছুই যায় আসে না। সত্যি আমিও বুঝি না ইচিকোর এত কনফিডেন্স কোথা থেকে আসে। তারপর ওরা দুজন মুখোমুখি হয়ে দাঁড়ায়। এপিসোডের শেষে আমরা রোকেয়াকে দেখি। এখানে 30 নম্বর এপিসোড শেষ হয়। ভিডিও ভালো লাগলে একটা লাইক করুন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। পরের এপিসোড দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন।